এই প্রথম মনে হয় কোনো কিছু শুরু হওয়ার আগেই তার ফলাফল কি হতে চলেছে সেই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। কি ব্যাপার, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি, আরেকদিকে শুভেন্দু অধিকারীর গ্যারেন্টি। এবার কার গ্যারেন্টির ওপর মানুষ বেশি বিশ্বাস করবেন, কার গ্যারেন্টির দাম বেশি, সেটা ঠিক করবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং। তো লেটেস্ট শুরুটা যেখানে হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে গিয়েছিলেন প্রশাসনিক সভায়। সেখানে গিয়ে তিনি জেলা শাসকদের উদ্দেশ্যে বলছেন, এই যে 1000টা লোককে দিল্লিতে নিয়ে চলে গেল, আমাকে না জানিয়ে নিয়ে চলে গেল, আমি তো জানতেই পারলাম না। জেলা শাসক এবং আমার মুখ্য সচিব আমাকে না জানিয়েই এদেরকে পাঠিয়ে দিয়েছে। বোঝো ঠেলা। দেখুন, এইটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার। এমনিতে তো আমরা জানি যে মুখ্যমন্ত্রী সব জানেন, তিনি সবসময় বলে থাকেন যে আমি কিন্তু সব জানি কোথায় কি হচ্ছে। শুধু দুর্নীতির বিষয়টা উনি জানেন না, দুর্নীতির কোনো খবর সামনে এলেই উনি বলেন আমি কি করে জানবো, আমি জানলে তো এরকমটা হতে দিতাম না। কিন্তু তা বাদ দিয়ে প্রশাসনিক বিষয়ে সমস্ত কিছু ওনার একেবারে নখের ডগায় উনি সমস্তটা জানেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে তার জেলা শাসকেরা এবং তার মুখ্য সচিব 1000 জনকে পাঠিয়ে দিয়েছে ট্রেনিং এর জন্য। এইটা তো মানে একটা সাংঘাতিক বিষয়, ভাবলেই আমার কিরকম যেন গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং এর উত্তর খুঁজতে গেলে যে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি করে জেলা শাসকেরা এবং মুখ্য সচিবেরা 1000 জনকে পাঠিয়ে দিতে পারলেন, এটার উত্তর ভাবতে গেলে তো 3 ঘন্টা গালে হাত দিয়ে বসে থাকতে হবে। বেসিক্যালি বিএলও বা বুথ লেভেল অফিসার, তাদের সম্পর্কেই মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন যে 1000 জনকে নির্বাচন কমিশন ট্রেনিং দিতে নিয়ে চলে গেছে এবং সেটা তিনি জানতেই পারেননি। এবং এইটার ইঙ্গিতটা হচ্ছে যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার জন্য এই যে ট্রেনিং এর ব্যাপার, এটা নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমি জানতেই পারিনি, আমাকে না জানিয়েই ওরা সমস্ত কিছু শুরু করে দিয়েছে। যাই হোক, তো এর সঙ্গে মুখ্যমন্ত্রী আরো কিছু কথা সামনে রেখেছেন। তিনি জেলা শাসকদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন এবং তারপর বিএলওদের উদ্দেশ্য করে বলছেন যে আমি সমস্ত বিএলওদের কাছে অনুরোধ করব, বুথ লেভেল অফিসার, আপনারা কিন্তু এই ভোটার তালিকায় নাম তোলার কাজটা সঠিকভাবে করবেন। আপনারা নিশ্চিত করবেন কারোর নাম যেন বাদ না যায়। এই রাজ্যের যারা ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, সেটা আপনারা দেখবেন। কেউ যদি 4 দিনের জন্য ঘুরতে যায়, আপনারা কি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাদের তো দেখতে হবে, এটা নিশ্চিত করতে হবে যে সেই মানুষটির অস্তিত্ব রয়েছে কি না। এবং এরপর মুখ্যমন্ত্রী বলেন যে আপনারা কিন্তু মনে রাখবেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে তখন সবকিছু নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তার আগে এবং পরে কিন্তু সমস্ত প্রশাসনিক দায়িত্ব রাজ্য সরকারের হাতেই থাকে। আপনারা কিন্তু এটা মনে রাখবেন যে আপনারা রাজ্য সরকারি কর্মচারী। এই যে কথাটা, যে আগে এবং পরে নির্বাচন কমিশনের হাতে যখন সমস্ত কিছু যাচ্ছে, তার আগে এবং পরে কিন্তু সমস্ত দায়িত্ব সবকিছু রাজ্য সরকারের হাতে থাকে এবং আপনারা ভুলে যাবেন না যে আপনারা কিন্তু রাজ্য সরকারেরই কর্মচারী। এই কথাটাকে একটা হুমকি হিসেবে সামনে রাখা হয়েছে, এই বলে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক এবং বিরোধী দলনেতা, তিনি এইবার আবার নির্বাচন কমিশনের কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছেন এই বলে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এইভাবে সরকারি কর্মচারী বিএলওদেরকে হুমকি দিচ্ছেন, এইভাবে কিন্তু তিনি ভয় দেখাচ্ছেন। এবং এইটা যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে এই এসআইআর এর কাজ বা বিশেষ নিবিড় সমীক্ষার যে কাজ, সেটা কিন্তু সঠিকভাবে হবে না। ভোটার তালিকার ঝাড়াই বাছাই করা যাবে না, আবার কিন্তু চাল আর কাঁকড় একসাথে করে দেওয়া হবে। এই মুহূর্তে অনেকেই যে কথাটা বলছেন যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও খুব শিগগিরই এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে চলেছে। তারিখটা কবে সেটা এখনো জানা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে একের পর এক এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা কিন্তু এদিকেই ইঙ্গিত দেয় যে পশ্চিমবঙ্গে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু করার সমস্ত প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন নিয়ে ফেলেছে এবং তারা একদম কোমর বেঁধে মাঠে নামছে। প্রথম পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা দেখা গেছে সেটা হলো, আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, সেটাকে সম্পূর্ণ স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা করতে হবে। সিইও বা চিফ ইলেকটোরাল অফিসারের যে দপ্তর, সেটাকে স্বাধীন দপ্তর করতে হবে। বর্তমানে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরটি আমাদের রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য অঞ্চল বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে, বা বলা ভালো ওই মন্ত্রকের অর্থনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। এই নিয়ন্ত্রণ মুক্ত করেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে আমাদের রাজ্যে একদম স্বাধীন দপ্তর করতে হবে। এই দপ্তরকে সম্পূর্ণভাবে প্রশাসনিক এবং অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে, আলাদা করে এর জন্য বাজেট করতে হবে এবং বলা হচ্ছে রাজ্য সরকারের থেকে সম্পূর্ণ আলাদা করে, একদম ডিট্যাচড, রাজ্য সরকারের থেকে একদম আলাদা করে দূরে সরিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে গড়ে তুলতে হবে। ওই দপ্তরের জন্য যে প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং এর যে পরিকাঠামো, সেটাও সম্পূর্ণ আলাদা করে গড়ে তুলতে
তুলতে হবে। তারই সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় পদক্ষেপ যেটা সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যে সিইও বা চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিস, সেটা কোথায় রয়েছে? কলকাতায় বালমার অ্যান্ড লরি ভবনে রয়েছে। এখান থেকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে কলকাতার এমন একটি ভবন বা বিল্ডিং এ যেখানে কেন্দ্রীয় সরকারি অফিস রয়েছে, কেন্দ্রীয় সরকারের কিছু দপ্তর রয়েছে। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে এই বিষয়টা নিয়েও নাকি দিল্লির তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে। এবার আরও একটি খবর জানা যাচ্ছে, একটি প্রতিবেদন বলছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্মচারী জানাচ্ছেন যে এই দপ্তরের কর্মী সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। এবার এই ভবন স্থানান্তর করার কারণটাকে বলা হচ্ছে যে যেহেতু পুরনো যেখানে এই অফিসটা ছিল সেখানে পার্কিং এর সমস্যা হচ্ছিল, সেই কারণে নতুন জায়গায় যদি অফিসটাকে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু এখানে আবারও যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে রাজ্য সরকারের থেকে, রাজ্য সরকারের প্রশাসনিক যে স্তরগুলো রয়েছে সেখান থেকে একদম সরিয়ে আলাদা একটা জায়গায় অফিস নিয়ে যাওয়া, যাতে পশ্চিমবঙ্গে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হলে সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কোনো কাজকে রাজ্য সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, সেখানে মাথা গলাতে না পারে বা বাধা সৃষ্টি করতে না পারে। নির্বাচন কমিশনের তরফ থেকে আরো একটি পদক্ষেপ এসআইআর এর দিকে যেটা সামনে এসেছে সেটা হচ্ছে ভোটার তালিকার ঝাড়াই বাছাই যদি করতে হয়, নতুন করে যদি ঢেলে সাজাতে হয়, কারা নকল ভোটার বা কারা মারা গেছেন সেই নামগুলো যদি বাদ দিতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের একটা ভোটার তালিকাকে অবশ্যই ভিত্তি হিসেবে ধরতে হবে। বেশ, তার উপর তারা আস্তে আস্তে এগোবেন। তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে শেষবার যখন এসআইআর হয়েছিল সেটা 2002, আজ থেকে 23 বছর আগে শেষবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই ঝাড়াই বাছাই হয়েছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। তো সেই 2002 এর যে ভোটার তালিকা, নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ভোটার তালিকা প্রকাশ করার কাজ শুরু হয়ে গিয়েছিল, এখন সেই তালিকা প্রকাশ করা হয়েও গেছে। এবং ফাইনালি নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপের কথা শোনা গেছে সেটা হচ্ছে বিএলও, বুথ লেভেল অফিসারদের পশ্চিমবঙ্গে ট্রেনিং দেওয়ার কাজ নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে। যে এই এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা হলে সেক্ষেত্রে এই বিএলওদের কি কি করতে হবে না করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে বিএলওদের কি কাজ করতে হবে, তারা কিভাবে করবেন, কিভাবে বাড়ি বাড়ি যেতে হবে। এবং সেখানে কিন্তু একদম ছত্রে ছত্রে বিএলওদের জন্য যে নির্দেশিকা, সেখানে ছত্রে ছত্রে লিখে দেওয়া হয়েছে বিএলওরা কিন্তু বুথ লেভেল অফিসাররা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন, কাজেই তাদের কোনো রকম পক্ষপাতিত্ব থাকতে পারবে না। কোনো রকম ভাবে যদি তারা পক্ষপাত দুষ্ট হন, পক্ষপাত রয়েছে এমন কাজকর্ম যদি তারা করেন, তাহলে সেক্ষেত্রে তাদের কি শাস্তি হবে, কতদিনের জেল হতে পারে, কত টাকা জরিমানা হতে পারে, সেটাও কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে মুখ্যমন্ত্রী বিএলওদেরকে মনে করাচ্ছেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, মনে রাখবেন নির্বাচনের আগে এবং পরে কিন্তু রাজ্য সরকারের হাতেই সবকিছু আছে। অন্যদিকে নির্বাচন কমিশন বিএলওদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আপনারা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের হয়ে কাজ করছেন, নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তাই আপনাদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে, কোনো দিকে আপনারা ঝুঁকতে পারবেন না। যেহেতু এই যে এসআইআর হতে চলেছে, এত বড় একটা কর্মকাণ্ড, এত বড় একটা যুদ্ধ, সেখানে এই বিএলও যারা বুথ লেভেল অফিসার তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে চলেছেন, তাই তাদের আনুগত্যটা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে দু তরফ থেকেই। এরপরেও হয়তো আরো বেশি করে দেখতে পাওয়া যাবে। যদিও এখনো পর্যন্ত এসআইআর কবে থেকে শুরু হবে নির্বাচন কমিশন কিন্তু আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই তারিখ জানায়নি বা ঘোষণা করেনি। তবে একটি প্রতিবেদন বলছে যে বিএলওদেরকে পরিষ্কার এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কিভাবে কাজ করবেন। এসআইআর শুরু হয়ে গেলে তাদের বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটি বাড়িতে গিয়ে সেখানকার মানুষ সম্পর্কে তাদের তথ্য এবং নথিপত্র সংগ্রহ করতে হবে। সেই বাড়িতে কারা থাকেন, আগে কারা থাকতেন, কেউ মারা গেছেন কিনা, কেউ সেই এলাকা থেকে অন্য কোনো জায়গায় পার্মানেন্টলি শিফট করে গেছেন কিনা, সেই সমস্ত কিছু তাদের জানতে হবে এবং সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে। এসআইআর এর যে ফর্ম, প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা সেই ফর্ম প্রত্যেকটি পরিবারকে দেবেন এবং সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কি কি নথিপত্র প্রয়োজন, সমস্ত কিছু তাদের বলে দিতে হবে পরিবারগুলিকে। এবং তার কয়েকদিন পরে সেই বাড়িতে আবার গিয়ে ফিল আপ করা ফর্মটা তাদের সংগ্রহ করতে হবে এবং নিয়ে গিয়ে সেই ফর্ম, নথিপত্র সমস্ত কিছু নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এবার কোনো বাড়িতে গিয়ে যদি দেখা যায় বাড়িটি তালাবন্ধ, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, বিএলওদের নির্বাচন কমিশনের তরফ থেকেও সেক্ষেত্রে পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে
রয়েছে যে কোনো বাড়ি তালাবন্ধ থাকলে সেখানে বারবার যেতে হবে, বারবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে হবে, বাড়িটিতে ফর্ম ফেলে আসতে হবে এবং সেই পরিবারের লোকজনের ফোন নম্বর জোগাড় করার চেষ্টা করে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদেরকে গোটা বিষয়টা জানাতে হবে এবং সেই ফর্ম ফিল আপ করিয়ে তারপর সেটা নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। তারই সঙ্গে বিএলও অ্যাপ বলে একটি অ্যাপ চালু করা হচ্ছে, সেই অ্যাপ এই বিএলওদের সকলকে ডাউনলোড করতে হবে, সে কথাও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এবার আপনার বাড়িতে যখন এই বিএলওরা পৌঁছে যাবেন, কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, কি কি লিখবেন, কি কি প্রয়োজন, কোন নথি প্রয়োজন, সেগুলো সমস্ত তারা আপনাকে বুঝিয়ে দেবেন, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আপনি যদি আগে থেকে জানতে চান যে কি নথিপত্র আপনার প্রয়োজন হবে, কোন কোন নথি আপনি দিতে পারেন, তাহলে সেই রকম একটি ভিডিও আমি অলরেডি করেছি, যার লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। বিহারে যে এসআইআর হচ্ছে সেখানকার যে ফর্ম, সেই ফর্মে কি কি ডকুমেন্ট চাওয়া হচ্ছে, কোন কোন ডকুমেন্ট আপনি দিতে পারেন, কোন কোন আপনার ইনফরমেশন আপনাকে দিতে হবে ফর্মে, সেই সংক্রান্ত ভিডিও আমি একটা করেছি, আপনারা সেটা দেখে একটা ধারণা তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এসআইআর শুরু হলে সেখানকার যে ফর্ম বা যে নথিপত্র যা জমা দিতে হবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা পশ্চিমবঙ্গের ফর্ম বেরোলে এবং পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে সেই সমস্ত ঘোষণা নির্বাচন কমিশন করলে তবেই জানা যাবে। এই মুহূর্তে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা এখনো পর্যন্ত শুরু হয়নি, কিন্তু সেই নিয়ে অলরেডি আগে যেটা বললাম দুপক্ষের মধ্যে রীতিমতো তরজা শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। শুরুর আগেই এই অবস্থা, এরপরে মানে শুরু হয়ে গেলে তো মনে হয় মাথা ভাঙবে। যাই হোক, একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, আরেকদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও কিন্তু চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন যে নাম তো পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবেই যাবে। শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি যেটা বলেছেন সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন কোনো নাম বাদ যেতে দেবেন না, আমি বলছি নাম বাদ যাবেই। শুভেন্দু অধিকারীর কথায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার, একাধিক জায়গার ভোটার তালিকায় নাম থাকা ভোটার এবং মুখ্যমন্ত্রী ও আইপ্যাকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া ভুয়ো ভোটারদের নাম কিছুতেই তালিকায় থাকবে না, এই সমস্ত নাম বাদ পড়বেই। বেসিক্যালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইপ্যাক মিলে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে রেখেছেন, এই সমস্ত নাম বাদ পড়বে। আবার কতজনের নাম বাদ পড়বে সেটাও শুভেন্দু অধিকারী আগে থেকেই জেনে গেছেন এবং আগে থেকেই তিনি বলছেন যে বিহারে যদি 50 লক্ষ নাম বাদ পড়ে তাহলে পশ্চিমবঙ্গ থেকে 1,25,00,000 নাম বাদ পড়বে। এবার ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী কতজনের নাম বাদ পড়বে সেই সংখ্যাটা আসলে উত্তরোত্তর বাড়িয়ে চলেছেন। প্রথমে উনি বলেছিলেন বিহার থেকে যদি 30 লক্ষ নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ থেকে 90 লক্ষ নাম বাদ যাবে। এখন তিনি বলছেন পশ্চিমবঙ্গ থেকে 1,25,00,000 নাম বাদ যাবে যদি বিহার থেকে 50 লক্ষ নাম বাদ গিয়ে থাকে। এমন করে তিনি বাড়াচ্ছেন, এরপর না 4-5 কোটিতে গিয়ে থামেন। তবে অবশ্যই এখানে বলার বিষয় এটাই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বস্তও করেছেন ভোটারদের এবং তিনি বলছেন সমস্ত ভারতীয় হিন্দু, মুসলিম এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা হিন্দুদের আমি আশ্বস্ত করছি একটা কারোর কোনো অসুবিধা যদি আপনাদের হয়, উপরে মোদিজি গ্যারেন্টার, এই রাজ্যের বিরোধী দলনেতাও ছোট গ্যারেন্টার। এইটা কিন্তু একটা দেখার মতো বিষয়, যেভাবে শুভেন্দু অধিকারী বারবার নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের নামের তুলনাটা টেনে আনেন। এর আগেও উনি বলেছেন যে মোদিজি হচ্ছেন বড় চৌকিদার, আমি ছোট চৌকিদার, এখন বলছেন মোদিজি বড় গ্যারেন্টার, আমি ছোট গ্যারেন্টার। মানে এইটাই বারবার শুভেন্দু অধিকারীর তরফ থেকে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে। শুধু পার্থক্য একটাই যে একজন হচ্ছেন একটি রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং আরেকজন হচ্ছেন বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী, তার আগে যিনি একাধিক বারের জন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকেছেন। যাই হোক, তার ছিটেফোঁটাতেও এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী পৌঁছাতে পারেননি বা এখনো পর্যন্ত দেখেননি। যাকগে, শুভেন্দু অধিকারী একদিকে যেরকম হুঁশিয়ারি দিচ্ছেন, আশ্বস্তও করছেন, কতজনের নাম বাদ যাবে সেটাও বলছেন এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে তিনি এই অভিযোগটাও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু ক্রমাগত হুমকি দিচ্ছেন বিএলওদের। তবে মুখ্যমন্ত্রীও এসব কথা শোনার পরে থেমে যাওয়ার পাত্রিত নন, তিনি কিন্তু তার সতর্কবার্তা, তার হুঁশিয়ারি এগুলো চালিয়ে যাচ্ছেন। যেমন বীরভূমের একটি সভা থেকে আজ মুখ্যমন্ত্রী কিন্তু আবারও সতর্ক করেছেন বিএলওদের এবং তারই সঙ্গে তিনি বলছেন যে এখানে ডিএম, সিএস, সরকারি অফিসাররা আছেন, কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, শামিরুল, রানা সবাই আছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত, এমএলএরাও আছেন, গ্রাম সভা, মিউনিসিপ্যালিটিরাও আছেন। পরিষ্কার বলে দিচ্ছি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে যেন হ্যারাস না করে, জেনুইন ভোটারদের নাম যেন কিছুতেই কাটা না যায়। তারই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন আজ যে আপনারা যদি দেখেন আপনাদের নাম বাদ চলে গেছে ভোটার তালিকা থেকে, সঙ্গে সঙ্গে বিএলওদের কাছে যাবেন, তাদের গিয়ে প্রশ্ন করবেন যে কেন আমার নাম বাদ গেল, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার, তাহলে আমার নাম বাদ দেওয়া হলো কেন।
আগামী নির্বাচন পশ্চিমবঙ্গে যেটা হতে চলেছে সেখানে কে কাকে ভোট দেবে তার আগে লড়াইটা হবে কে ভোট দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না সেই নিয়ে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হয়নি, কবে থেকে শুরু হবে তার কোনো তারিখ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়নি। কবে সেই ঘোষণা সামনে আসবে, এসআইআর কবে হবে পশ্চিমবঙ্গে, সেই সবটাই কিন্তু আসলে নির্ভর করছে বিহারের এই বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছে সেই মামলার রায় বা সেই মামলার পরবর্তী নির্দেশের উপর। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।